শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। স্বাধীনতার পরপর আমরা তখন ছোট, বিভিন্ন পাকিস্তানের মাত্র গিয়েছি, পাকিস্তানি অনেক বেশ কিছু শব্দ যেগুলো দিয়ে মানুষকে বুলিং করা যায়, এরকম শব্দগুলো আমরাও শিখেছি তখন স্কুল থেকে, এরকম শব্দ। তা আমি সেরকম কয়েকটি শব্দ আমাদের বাসার যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি এরকম একটু বুলিং করলাম। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে, উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি যখন জানলেন ব্যাপারটা, লোকটা ওরা যেখানে সাধারণত বসতো কাজের ফাঁকে ফাঁকে যেখানে রেস্ট করতো, ওখানে ওই লোকটা বসা ছিল। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, এই ঘটনাটি আমি আপনারা যে শুনলেন, আপনাদের সামনে যেভাবে আমি তুলে ধরলাম ঘটনাটা, কানটা ধরার স্টাইলটা যেটা দেখালাম, নিশ্চয়ই আপনারা খুব মজা পেয়েছেন। বাট আমি মজা দেওয়ার জন্য আপনাদেরকে ঘটনাটা বলিনি। আমি ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করেছি, এটি আমাদের সামাজিক বা পারিবারিক শিক্ষার একটি বিষয় আছে এখানে। আমার কাছে 17 বছর পরে দেশে ফেরার পরে আমি মহাসচিব সাহেবের সাথে আরও কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সাথেও মাঝে সাঝে কথা প্রসঙ্গে আলাপ করেছি। আমার কাছে মনে হয়েছে আমরা ছোটবেলায় যেই পারিবারিক বা সামাজিক শিক্ষাটা পেয়েছিলাম, কোথায় যেন একটা অভাব মনে হয়েছে দেশে ফিরে আসার পরে। এরকম একটা বিষয়ের মনে হয় অভাব আছে, কোথাও একটা অভাব। হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন যারা আছেন আপনারা এখানে। এরপরে আমি মনে করি যে এই বিষয়টিতে বোধহয় আমাদের নজর দেওয়া উচিত। এর ভিতরেই সরকারের দায়িত্বভার গ্রহণ করার পরই আমি আমাদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যারা আছেন তাদের সাথে আমি বসেছিলাম। আমি তাদের সাথে কান ধরার ঘটনাটি বলিনি, তবে আমার যে এক্সপিরিয়েন্সটি সেটি আমি তাদের কাছে বলেছি যে মূল্যবোধের যে একটা ঘাটতি দেখা যাচ্ছে, এই ব্যাপারে তারা এবং শিক্ষা মন্ত্রণালয় কিভাবে কাজ করতে পারে। অর্থাৎ আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরও যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনের জন্য আমাদের। আসুন এরপরে আমি আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি 1986 সালের, আব্বা মারা যাওয়ার প্রায় 6 বছর পরের ঘটনা, 5 বছর 5.5 বছর পরের ঘটনা। আমি প্রথমবার আম্মার সাথে ওমরা করতে গিয়েছি। এটি মাগরেবের, মক্কায় তখন আমরা, এটি মাগরেবের সময়কার ঘটনা। মাগরেবের পরে এশার নামাজের আগে আমরা সৌদি গভর্নমেন্টের দাওয়াতেই গিয়েছিলাম। তো তারা তখন, এখন যেরকম আপনারা নিশ্চয়ের মধ্যে অনেকে গিয়েছেন, এখন অনেক বড় বড় হোটেল ওখানে আছে, সেই সকল জায়গায় সরকারি মেহমান যারা থাকে তাদেরকে রাখে তারা। তখন খুব একটা কিছু ছিল না, তখন শুধু এখন যে হারাম শরীফটা, মক্কা মানে যে হারাম শরীফটা যত বড়, তখন আরো অনেক ছোট ছিল এবং চারিদিকে রাস্তা ছিল। তো আমাদেরকে যেখানে রেখেছিল ঠিক রাস্তার উপরে মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল। আপনারা অনেক আগে যারা গিয়েছেন এখানে যদি কেউ গিয়ে থাকেন, মধ্যে মক্কা হোটেলের সাথে পরিচিত আছেন। মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল, ওখানেই তারা কম বেশি মোটামুটিভাবে গেস্টদেরকে রাখতো, তাদেরকে গভর্নমেন্ট যাদেরকে নিয়ে যেত। তো আমাদেরকে মক্কা হোটেলে রেখেছিল। আমরা একদিনই ছিলাম ওখানে, আবার রাতে জেদ্দায় নিয়ে এসেছিল আমাদেরকে। এনিওয়ে, তো মাগরিবের নামাজ শেষ করে এসার জন্য যাবো, তো আমি হোটেল রুমে এসেছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। তো আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফট আসবে, 2-3টা লিফট, খুব বড় যে হোটেল ছিল নট দ্যাট। তো লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফটের জন্য অপেক্ষা করছি। আমার পাশে এসে আরেকটি লোক দাঁড়ালো।
লোকটি দাঁড়ালো, তো লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে, ওর ড্রেস দেখেই বোঝা যাচ্ছে যে ইন্দোনেশিয়ান। মালয়েশিয়ান হলেও হতে পারে, তবে মোটামুটিভাবে বলা যায় ইন্দোনেশিয়ান, ওরা যেরকম ক্যাপ ট্যাপ পরে ওরকম। তো লোকটি আমাকে দেখলো, আমাকে দেখে তারপরে আমাকে বলল কোন দেশ, খুব সংক্ষেপে বললো উইচ কান্ট্রি, এইভাবে বললো। তা বললাম বাংলাদেশ। লোকটা 2 সেকেন্ডের মধ্যে আমাকে বললো ও বাংলাদেশ জিনিসটা রেকগনাইজ ওভাবে করলো না, কিন্তু ওর সাথে সাথে বললো ও জিয়াউর রহমান। আমার নিজের রাজধানীর কেআইবি ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চামড়া শিল্পের উন্নয়নে বিশেষ পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকার, তবে এমন আশ্বাসে পরিবর্তন কতটুকু হবে তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। তাদের মতে অতীতে নানা আশ্বাস দেয়া হলেও কাজের কাজ তেমন কিছুই হয়নি। টেকসই উন্নয়নে আন্তরিকতার পাশাপাশি পরিকল্পনার সুনির্দিষ্ট বাস্তবায়নের তাগিদ খাত সংশ্লিষ্টদের। প্রতি বছর কোরবানির মৌসুম আসলেই চামড়া শিল্প নিয়ে আলোচনা হয় সারা দেশে। কাঁচা চামড়ার আড়ত আর ট্যানারি এলাকায় কয়েকদিন পরিদর্শনেও যান সরকারি কর্মকর্তারা। মন্ত্রণালয়ে কর্মশালা, মতবিনিময় সভার আয়োজন চোখে পড়ার মতোই, কিন্তু কয়েকদিন পর আবার আলোচনা থেমে যায়। ঈদের পরদিন পুরান ঢাকার পোস্তা এবং সাভারের আড়ত পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। পূর্বসূরিদের মতো আশ্বাস দেন চামড়া শিল্পের উন্নয়নে। জুলাই মাসের মধ্যে চামড়া খাতকে নিয়ে আমরা কি উপায়ে আগাবো তার একটা বিস্তারিত পরিকল্পনা আমরা জাতির সামনে হাজির করব। খাত সংশ্লিষ্টরা বলছেন শিল্পের উন্নয়নে সরকারি সহায়তা জরুরি। চামড়া খাতের উন্নয়নে মন্ত্রণালয়কে শুধু নির্দিষ্ট সময় নয়, সারা বছরই আন্তরিক থাকতে হবে। অবশ্যই সরকারের থেকে আশানুরূপ রেজাল্ট পাবো, এবং শুধু কুরবানি আসলেই নয়, জুলাইয়ের ভিতরে উনি একটা রোডম্যাপ দিবেন চামড়া শিল্পকে কিভাবে আপনার ঠিক করা যায় এবং কিভাবে কমপ্লায়েন্স করা যায়। তো আমরা আশাবাদী। বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই। উদ্যোগ বাস্তবায়নে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দক্ষ জনবলকে সম্পৃক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। রোগ নির্ণয়ের জন্য একটা টেকনিক্যাল টিম, রোগ সমাধানের জন্য টেকনিক্যাল টিম, দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দুটাকে ইনক্লুড করতে হবে। আসলে টেকনিক্যাল লোকজন, মানে পেপার ওয়ার্কের বাইরে ইমপ্লিমেন্টেশনের জন্য টেকনিক্যাল লোকের ইমপ্লিমেন্টেশন জরুরি। শিল্পের উন্নয়নে সাভার চামড়া শিল্প নগরীর সিইটিপি মান উন্নয়নের পাশাপাশি চামড়া সংগ্রহ এবং সঠিক সংরক্ষণেও নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে সোমবার স্বাভাবিক কার্যক্রমে ফিরবে দেশের ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। একইভাবে লেনদেন শুরু হবে দেশের 2 শেয়ার বাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। টানা 7 দিনের ছুটি শেষে কর্মকর্তা কর্মচারী আবারও কর্মস্থলে ফিরবেন। ঈদের আগে সীমিত পরিসরে কিছু বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকলেও সোমবার থেকে এসব ব্যাংকের স্বাভাবিক লেনদেন চলবে। যদিও ব্যাংকগুলোতে প্রথম কার্যদিবসে জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকতে পারে। তবে ছুটিতে জমে থাকা বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য শহর জুড়ে ব্যস্ততা থাকবে বলে মনে করছেন কর্মকর্তারা। এদিকে ঈদের ছুটিতে বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং দর্শনীয় স্থানে ভিড় করছেন পর্যটকরা। দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের চাপ সামলাতে ব্যস্ত হোটেল, মোটেল ও পরিবহন সহ পর্যটন খাত সংশ্লিষ্টরা। সবুজ চা বাগান, পাহাড় টিলা আর বনের সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজার বরাবরই প্রকৃতিপ্রেমীদের অন্যতম গন্তব্য। ঈদের ছুটিতে জেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার, পরিজন কিংবা বন্ধুদের নিয়ে প্রকৃতির সাথে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত পর্যটকরা। তাদের উপস্থিতিতে ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা। মানুষ সবসময় দুশ্চিন্তা করে, এটা থেকে মুক্তি পাওয়ার হলো নেচারের সাথে মিশে যাওয়া। নেচার কখনো আপনাকে ঠকায় না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেছে, মোটামুটি কাজ হচ্ছে। আশা করি কয়েকদিন আরও ভালো কাজ হবে। সীমান্তবর্তী গারো পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগে শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকো পার্কে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে প্রত্যাশা অনুযায়ী এবার দর্শনার্থী অনেক কম বলছেন ব্যবসায়ীরা। বৈরী আবহাওয়ার জন্য পর্যটকরা পর্যটন কেন্দ্রের উপস্থিতি আমরা খুবই কম লক্ষ্য করতে পারছি। আমরা আশা করতেছি আগামী আরো 2-4 দিন সময় আছে, যদি লোকজন বাড়ে তাহলে আমরা ওই ক্ষতিটা ইনশাআল্লাহ পুষায় নিতে পারবো। হিলির একমাত্র বিনোদন কেন্দ্র হিলি গ্রিন প্যালেস পার্কেও ছুটির আমেজ। বিভিন্ন রাইডে চড়ে আনন্দে মেতেছেন নানা বয়সী মানুষ। ঢাকাতে তো অনেক পার্কে ঘুরছি, এটা দেখি কিরকম
এই জন্য আসা ভালোই লাগতেছে এখন পর্যন্ত। খুব মানে খুশি হয়েছে এই রিসোর্টে আমরা আসতে পারছি পরিবার পরিজন নিয়ে, আমার খুব ভালো লাগতেছে আমাদের। দর্শনার্থীদের পদচারণায় সরগরম চাঁদপুরের অন্যতম দর্শনীয় স্থান ৩ নদীর মোহনা বড় স্টেশন মোলহেড এলাকা। ঈদের ছুটির শেষ দিনেও কুয়াকাটায় কমেনি পর্যটকের সংখ্যা। আগতদের ভিড়ে বুকিং রয়েছে ৮০ হোটেল মোটেলের কক্ষ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ পর্যটনের আরও খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, আমরা জানি যে আজকেই এই কোরবানি ঈদের শেষ ছুটির দিন, তো এই মুহূর্তে পর্যটক সমাবেশ কেমন রয়েছে এবং হোটেল মোটেল ব্যস্ততা কেমন? মূলত শুক্র এবং শনিবার এই দুদিন সহ 7 দিনের একটি ছুটি ছিল। এই ছুটিতে আসলে কক্সবাজার যেরকম আসানোর পর্যটক আসার কথা বা এখানে যারা আশা করেছিলেন তেমন কোনো পর্যটক হয়নি। তবে আপনারা জানেন ঈদের দিন এবং ঈদের পরদিন থেকে মূলত পর্যটক আসা শুরু করে। আমরা যখন এখানকার ব্যবসায়ীর সাথে কথা বলি তারা আমাদেরকে বলেছেন ঈদের পরদিন 30,000-এর মতো পর্যটক এসছে। এর পরদিন অর্থাৎ এর পরের দিন রবিবার প্রায় 50,000 পর্যটক আসছে। আজকেও কিছু পর্যটক কক্সবাজারে এসছে। তবে সব মিলিয়ে তারা আশা করেছিলেন এই কয়েকদিনে প্রায় অন্তত 4 লাখ থেকে 5 লাখ পর্যটক আসবে। তো সব মিলিয়ে আসলে লক্ষাধিক বা তার চেয়ে একটু বেশি পর্যটক এসছে বলে আমাদের জানিয়েছেন। হোটেল ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলছেন অর্থনৈতিক মন্দা এবং বিভিন্ন অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতির কারণেই অনেকটা হয়তো বা মানুষ পর্যটকরা কক্সবাজার বিমুখ হচ্ছে, এরকমই তারা আশঙ্কা করছেন। তবে এরপরে অর্থাৎ পরবর্তী কোনো ছুটিতে হয়তো বা পরিস্থিতি আরো স্বাভাবিক হলে পর্যটক আরো আসার সম্ভাবনা আছে বলে তারা আমাদেরকে বলেছেন এবং তারা যতটুকু আশা করেছিলেন ততটুকু আশা হয়নি বা ব্যবসা ভালো হয়নি। তবে ভবিষ্যতে তাদের ব্যবসা ভালো হবে এমন আশা তারা করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এবারের ঈদের ছুটিতে অর্থাৎ কুরবানির ঈদের ছুটিতে পর্যটকদের উপস্থিতি অনেকটা হতাশাব্যঞ্জক বলছেন ব্যবসায়ীরা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।